আজকেও টাটকা টাটকা মাছ এনেছি আমরা, নিয়ে যাও, সস্তায় দিয়ে দেব। সে কথা কি আর বলতে বাবা, তোদের কাছে তো এই জন্যই আসি যে এই বাজারের মধ্যে সব থেকে ভালো মাছ সব থেকে সস্তায় তোদের কাছেই পাওয়া যায়। কি বলো তোমরা? আমার মতে এই বট গাছতলার এই ছেলের মাছের দোকান আমাদের জন্য সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, সেই জন্যই তো আমরাও আসি। আর তোমরা আসো বলেই তো আমরা বেঁচে আছি, না হলে কি আর এই অভাবের সংসার নিয়ে চলতে পারতাম আমরা? থাক মা, তুমি আর তোমার অভাবের কথা শুরু করো না, এনাদের দেরি হয়ে যাবে। কি বলছিস কি তুই করন? না গো বৌমা, তুমি কি বলবে বলো। ছেলেটা আমার কষ্টের কথা বলতে দেয় না, কিন্তু আমি তো দেখতে পারি যে আমার ছেলে এইটুকু ব্যবসা দাঁড় করিয়ে রাখার জন্য রোজ কত কষ্ট করে। আসলে কি বলো তো কাকা, আমাদের তো অভাবের সংসার, তারপরেও আমাদের অন্যদের থেকে কম দামে মাছ বিক্রি করতে হয়, কারণ অন্যরা মাছ দামে বিক্রি করতে না পারলে ঘরে নিয়ে গিয়ে বরফ দিয়ে রেখে দিতে পারে, কিন্তু আমরা তো আর সেসব পারবো না। আমরা যদি কম দামে সব বিক্রি করতে না পারি তাহলে সব আমাদের নষ্ট হয়ে যাবে পরিশ্রম। আর তোমরা তো জানো এই মাছগুলো ধরতে আমাদের কত কষ্ট হয়। তা তো ঠিকই কথাই, তবে একদিন তোদের নাম দেখবি সবাই জানতে পারবে। আর তোমরা যদি এত সস্তায় মাছ বিক্রি না করতে তাহলে আমরা কোথায় যেতাম বলো তো? গ্রামের মানুষেরা আমরা এত কমে মাছ কোনো দিন পেতাম না। এই যে চারিদিকে জেলেরা বাজারে কত বেশি দাম নেয়, আমরা গরিব মানুষ তোমাদের কাছ থেকেই কিনতে পারি, ওদের কাছ থেকে কেনে শুধু বড় লোকেরা। তোমরা আমাদের মতো গরিবদের বন্ধু। এসো এসো, সবাই নিয়ে যাও। আমরা গরিবরা যদি একে অপরের সাহায্যে না আসতে পারি তাহলে আর কি হলো বলো তো? কেন ডেকেছি তুই জানিস মধু? কেন বাবু, আমি কি কোনো ভুল করেছি? যদি আমার কথা বা আদেশ না মানিস তাহলে অবশ্যই করবি, আর কিছু আদেশ দেওয়ার জন্যই আমি তোকে এখন ডেকে পাঠিয়েছি। না বাবু, বিশ্বাস করো, আমার এত সাহস নেই যে আমার আদেশ অগ্রাহ্য, মানে আপনার আদেশ অগ্রাহ্য করব। আপনি যে আমাকে নিজে বাড়িতে ডেকে পাঠিয়েছেন তাতে আমি ধন্য হয়ে গেছি। তাহলে এখন যে কথাগুলো বলবো মন দিয়ে শোন। হ্যাঁ বাবু, বলুন। আমার একটা বিশেষ জায়গার দরকার পড়েছে। ওই যে বাজারে একটা বড় বটগাছ আছে, ওর নিচের জায়গাটা আমার পরিষ্কার করা দরকার। তুই কালকেই বটগাছটা কেটে ফেলবি। কিন্তু তা কি করে সম্ভব বাবু? কেন সম্ভব নয়? সেখানে এমন কি মহৎ কাজ হয় যে তুই ওই কাজটা কাটতে পারবি না? বাবু, ওই গাছটা আমাদের গ্রামের মানুষদের অনেক সাহায্যে লাগে, খুব দরকারি বাবু। ওর আশেপাশেই তো বাজারের জেলেদের দোকান বসে। ওই গাছটা না থাকলে এতগুলো মানুষ রোদের মধ্যে কোথায় বাজার বসাবে? আর তাছাড়া ওই মা ছেলে ওরা তো প্রচণ্ড গরিব, ওরা তো ওই গাছের নিচেই বসে। তুই আমার থেকে বেশি বুঝিস জায়গার দাম। আমি অত লোকের দুঃখ বুঝে চলতে পারবো না। যদি সবার দুঃখ বুঝতে চাই তাহলে আমি নিজে শেষ হয়ে যাব। তাই বলছি, ওই গাছটা কেটে ওই জায়গা আমাকে পরিষ্কার করে দে। ওটা আমার দরকার এবং ওখানে আমি যা খুশি তাই করব। আগে বাবু। কথা কানে গেছে তোর? কেটে ফেল বলছি গাছটা। আশা করি দুদিনের মধ্যে কাজ হয়ে যাবে। ঠিক আছে বাবু, হয়ে যাবে। বাবা, বাবা তুমি কোথায়? দেখো আমি এসেছি। কে? মা নন্দিনী, আয় 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 মা আয়। দেখেছো বাবা, কতদিন পর শহর থেকে তোমার কাছে এলাম। উফ, আর ভালো লাগছিল না শহরে থাকতে। কি খবর বলো তো তোমাদের? খবর সে তো অনেক কিছুই আছে। কিন্তু বাজারের মধ্যে দিয়ে আসার সময় দেখলাম কেমন যেন একটা জটলা হচ্ছে অনেক মানুষের মধ্যে। কিছু কি হয়েছে বাবা? কি আর হবে বলতো, ওই ছোট জাতের মানুষগুলো মাঝে মাঝেই নিজেদের মধ্যে বামাল করে। এখন বলেছি বাজারের গাছটা কেটে ফেলতে, তাই ওদের মধ্যে নানান রকম নাটক শুরু হচ্ছে। কি বলছো বাবা তুমি? ওই বড় বটগাছটা তুমি কেটে ফেলেছো, যার নিচে বাজার বসেছে এতদিন? ওটাই আমি কাটবার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কেন বাবা, তুমি এই গ্রামের জমিদার হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলে? তুমি তো জানো এই গাছটা মানুষের কত কাজে আসে।
আহা, তুমি আবার এত দূর থেকে এসে এখন এসব নিয়ে কথা শুরু করলে কেন? আরে আসো আসো, আগে ভেতরে আয়, শান্ত হয়ে বস, পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া কর, তারপর তোর সাথে আমি ঠান্ডা মাথায় এসব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তবু কিছুতেই মেনে নেওয়া যায় না এরকম একটা সিদ্ধান্ত। কি করছোটা কি তুমি? যা ইচ্ছে হবে তোমার তাই করবে। এই গাছ আমরা কাটতে দেব না। কে কার গায়ে হাত লাগাতে দেবে না? যদি গাছের গায়ে হাত না লাগাতে দাও তাহলে মানুষের গায়ে হাত লাগাবে, সেটা কি ঠিক হবে? বাবু, কিন্তু আমরা এই গাছকে কি করে কাটতে দেব বলুন? এই গাছ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকবার একমাত্র আশ্রয়। এই গাছ যদি কেটে দেন তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আর তাছাড়া এই জমি আমাদের সকলের। তোরা দেখছি অনেক কিছু বুঝে গেছিস। আমরা বুঝতে বাধ্য হয়েছি বাবু, কারণ যখন কষ্ট হয়েছে, যখন পকেটে টান পড়ে, আমরা দিনের পর দিন খেতে পাইনি, তখন এই গাছ আমাদের আশ্রয় দিয়েছে। নিজের ছায়ায় আমাদের দোকান পাতবার ব্যবস্থা করে দিয়েছে। এই বাজারের ভরসায় আজ আমরা বেঁচে আছি, তাই এই গাছ আমাদের প্রাণ। আমরা এখানে সস্তার মাছ বিক্রি করি, এটা গরিব মানুষদের একটা আশ্রয়। আমার সিদ্ধান্তের থেকেও বড় তোদের এই নাটকবাজি। তোদের লজ্জা করছে না? তোদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। যা করবার আছে আপনি করুন, কিন্তু জেনে রাখবেন যে জয় আমাদের হবেই, তার কারণ আমরা কোনো ভুল কথা বলছি না। এই তোমরা সবাই শোনো, এই ক্ষমতার বিরুদ্ধে আমাদের একজোট হয়ে রুখে দাঁড়াতেই হবে। দরকার হলে জান লড়িয়ে দেব এই গাছকে বাঁচাতে। তবু আমরা কিচ্ছুতেই অন্যায়ের সাথে আপোষ করব না। হ্যাঁ, আমরা কেউ আপোষ করব না। আমরা অনিচ্ছ দাবি মানব না। হ্যাঁ, আমরা কেউ আপোষ করব না। আমরা অনিচ্ছ দাবি মানব না। উফ, ছেলেটা কে? কি সাহস রে বাবা! বাবার সামনে এমন মাথা উঁচু করে সত্যি কথা বলার সাহস তো আজ পর্যন্ত গ্রামের কারোর হয়নি। এই ছেলেটা তো দেখছি একেবারে অন্যরকম। বুঝলি করণ, তোকে আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর গ্রামে এরকম একটা নেতা দেখতে পেলাম যে শুধুমাত্র মানুষের হয়ে কথা বলছে। কিন্তু আপনি আমাকে একাকী বাড়িতে কেন ডেকেছেন? দেখেছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। আমার বাড়িতে আসবার সুযোগ সবার তো হয় না, কিন্তু তোমার মধ্যে আমি বিশেষ গুণ দেখতে পেয়েছি। গ্রামের লোকেরা তোমার কথা শুনছে, এটা খুব ভালো কথা। আর কারোর মধ্যে কোনো বিশেষ গুণ থাকলে সে গুণের কদর ঠাকুর বিজয় সিং করতে জানে। ওই দেখো, টেবিলে টাকা রাখা আছে, সব তোমার। ব্যাগে করে ভরে নিয়ে চলে যাও। ওই টাকায় গ্রামের মধ্যে সবথেকে উঁচু বাড়ি করো এবং নিজের মাছের ব্যবসাকে এ অঞ্চলের সবথেকে বড় ব্যবসা বানিয়ে নাও। তোমার উপরে কেউ যেন পৌঁছাতে না পারে। এখন যেমন গ্রামের লোকেরা তোমার কথা শুনছে, তেমন তখনও তোমার কথা লোকে আরো বেশি করে শুনবে। কিন্তু টাকা তো আমি নেব না। কে বুদ্ধি মোটার মতো কথা বলছো তুমি? টাকার পরিমাণটা একবার দেখেছো? তোমাদের এই ছোট ঘরে এত টাকা একসাথে আটকাবে না, মানে আটবে না। ভেবে দেখো, ছোটবেলা থেকে তুমি জীবনের সাথে কত কষ্ট করেছো। আজকে এই টাকায় সব কষ্ট তোমার দূর হয়ে যাবে। জমিদার বাবু, আপনি বোধহয় আমাকে এখনো চেনেননি। আমি আপনার থেকে টাকা নিয়ে আমার নিজেদের মানুষদের চোখে ধুলো দিতে পারবো না। আমি গ্রামের মানুষদের হকের জন্য লড়ছি, আর সেই লড়াই আমি লড়তে চাই। কোনো কারণে আমি পিছিয়ে আসবো না। তুমি কি ভাবনা চিন্তা করে কথাগুলো বলছো? অবশ্যই বাবু, আমি ছোটবেলা থেকে অনেক অভাব দেখেছি। লোভ আমাকে স্পর্শ করতে পারবে না। আমি চললাম। ছেলেটার সাহসের সাথে সততা আছে, সেটাও আজ দেখলাম। কি সৎ ছেলে, আজকালকার দিনে দেখাও যায় না। একেবারে আদর্শ মানুষ। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি এখন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু তাও তোমার সাথে কথাগুলো বলা খুব জরুরি। তুমি তো আমাদের জমিদার বাবুর মেয়ে। হ্যাঁ, আমি জমিদার বাবুরই মেয়ে, কিন্তু আমি তোমার সাথে একটা অন্য বিষয় আলোচনা করতে এসেছি। যার বাবা আমাদের এই বাজার থেকে উচ্ছেদ করে এই গাছ কেটে জায়গা অধিকার করতে চাইছে, তার মেয়ে আবার আমার সাথে কি কথা বলতে চায়? আমি দেখেছি তোমার সাহস এবং সততা। তুমি হয়তো লক্ষ্য করনি যে তুমি যখন প্রতিবাদ করছিলে সবার সামনে এবং আমাদের বাড়িতে, আমি তখন লুকিয়ে তোমার সব কিছু লক্ষ্য করছিলাম। কিন্তু কেন? দেখো, আমি শহরে পড়াশোনা করা মেয়ে। আমি স্পষ্ট কথা গোপন করতে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সততা, সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কি বলছো কি তুমি? তোমার নাম তো নন্দিনী। দেখো নন্দিনী, তুমি যা কথা বলছো
এগুলো তোমাদের সিনেমা থিয়েটারে ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে তুমি একজন বড় লোকের মেয়ে এবং আমি একজন গরিব ছেলে। এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না করুন? আমি আমার বাবার মেয়ে, তাই। কিন্তু তুমি হয়তো জানো না যে আমি বাবার কথা অনুযায়ী চলি না। যদি আমি বাবার কথা অনুযায়ী চলতাম তাহলে আমি শহরে অন্য ছেলেকে বিয়ে করে সেখানেই থাকতে পারতাম। এই গ্রামে আসার প্রয়োজন ছিল না। আমি একজন স্বাধীন মানুষ এবং আমি স্বাধীনভাবেই মানুষকে ভালোবাসতে জানি। তাও তাও ওই বড় লোকের অভ্যেস তোমার যাবে না। হ্যাঁ, তুমি আমাদের গরিব ঘরে এসে কিছুতেই মানিয়ে নিতে পারবে না। সেটা তোমার মনে হচ্ছে। আমি ঠিক পারবো। আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া আমি আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। এই কথাটা সবসময় মনে রেখো। ভাই, এই যা বৃষ্টি হলো, এ তো খুব আমার চিন্তা হচ্ছে। সত্যি এই বৃষ্টিতে আমাদের মতো পাকাপোক্ত মাঝিদেরই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে ভয় হচ্ছে। আর মেয়েটা কি করে আসবে বলতো? যদি ওর পালিয়ে আসবার সময় কোনো অসুবিধা হয়, যদি কোনো বিপদে পড়ে, তখন কি হবে? সেই চিন্তা তো আমারও হচ্ছে ভাই। তাহলে কি আমরা পালিয়ে আসবার জন্য ভুল দিন ঠিক করলাম? কিন্তু না, সাহস রাখো, আমার মনে হচ্ছে নন্দিনীর কোনো বিপদ হবে না, ও সাহসী মেয়ে। দেখ ভাই রতন, নন্দিনী আসছে। হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি জানি আমার জন্য তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। সামলে সামলে। বাঁচাও, বাঁচাও! আহ! ভাই করণ, কি সর্বনাশ হলো রে ভাই। তুমি কোনো চিন্তা করো না নন্দিনী, আমি আসছি। আমাকে ধরো ভালো করে। আমার হাত ধরে উঠে আয় ভাই, তোরা দুজন উঠে আয়। উফ, বাঁচালি ভাই, আজকে একেবারে আদর্শ বন্ধুর মতো আমাদের সাহায্য করলি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, দেখো, আমি মরেই যেতাম যদি না তোমরা আমাকে বাঁচাতে। আজ আমি ভেবেছিলাম নদীর ঘাটে যদি তোমরা না থাকো তাহলে আমি আত্মহত্যা করে নিজের জীবন বিসর্জন দিয়ে দেবো। তাহলে এখন বলো, আমাকে বিয়ে করবে তো? চলো আমার মায়ের কাছে নিয়ে যাই তোমাকে। আমি মায়ের সামনেই তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব। এটা তোরা কি করেছিস? এই জন্য কি কালকে রাতে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছিলিস? ওর রাতে যখন থেকে বুঝতে পেরেছি, তারপর থেকে আমার মাথায় চিন্তা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই এটা দেখবার জন্য আমি কি বেঁচেছিলাম? বাবা, গ্রামের মানুষেরাও তো তাদের সহায় সম্বল হারানোর জন্য তোমার কাছে বেঁচে ছিল না? কখনো কখনো এমন অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যায়। সেই জন্য তুই একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস, তার উপর একটা ভিখিরি জেলের জাত। তুই ওর বাড়িতে মাছের গন্ধের মধ্যে টিকতে পারবি? আমার ঘরে দামি দামি আসবাবপত্র, দামি সুগন্ধের মধ্য থেকে মানুষ হয়েছিস তুই, আর তুই কিনা থাকবি এই ঝুপড়িতে। আমরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যতটা পারবো ততটা চেষ্টা করব ওর উপরে আমাদের অভাবের আঁচ না আসতে দেওয়ার। চুপ করো তুমি। তোমার কি আছে? তুমি আমার মেয়েকে গরিবের ছায়া আসতে দেবে না? বাবা, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। আমি মানুষ চিনতে ভুল করিনি। ও খুব ভালো ছেলে, সৎ ছেলে। আর তাছাড়া বিষয়টা যতটা না ও আমাকে করেছে, তার থেকে বেশি আমি ওকে জোর করেছি। তুই এটা যখন করতে পেরেছিস, তখন আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। কি করবেন আপনি? ঠিক আছে, তুই নিয়ে যা আমার মেয়েকে তোর কাছে। আমি চিন্তা ভাবনা করছিলাম গাছটা আমি সত্যি সত্যি কাটবো কি কাটবো না। এখন দেখছি তোদের মতো আগাছাদের বাড়তে দেওয়া উচিত নয়। ওই গাছটাও আমি কাটবো, আর তোদেরকে মাটির সাথে মিলিয়ে দিয়ে আমার মেয়েকে আমি ঠিক নিয়ে আসবো আমার বাড়িতে। ঠিক আছে বাবা, আমিও যাচ্ছি। আমিও দেখে নেব তুমি কি করতে পারো। চলে এসো তুমি। আমার যেন কেমন ভয় ভয় করছে। এইরকম ঝড় বৃষ্টির মধ্যে আমাদেরকে ঠিক হয়েছে গাছ কাটতে আসা। তুই বলে যাচ্ছিস আমার নাম ঠাকুর বিজয় সিং? আমার মেয়েকে ওই গরিব চাষা ঘরের ছেলেটা যদি বিয়ে করে নিয়ে যেতে পারে ফুসলিয়ে, তাহলে আমি ওদের রাতারাতি পথে বসাতে পারি, সেটা আমি দেখে দেব। কিন্তু যদি কোনো বিপদ হয়? তোকে কি একটা শাড়ি কিনে দেব, তুই সেটা পরে থাকবি। বলেছি তো অনেক টাকা পাবি, তাহলে আবার কানের কাছে জ্ঞানর জ্ঞানর করছিস কেন? কুরুল চালা। ঠিক আছে বাবু। বলেছি যখন এই গাছ এখানে থাকবে না, তখন এই জায়গা আমি শ্মশান বানিয়ে তবে ছাড়বো। উড়ি বাপ রে, কি হলো? উড়ে টাবু বাবা। বাবু তাড়াতাড়ি চোখ খুলুন। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। আমি বারবার বলেছিলাম কিছু একটা সর্বনাশ হতে পারে। এবারে কি করব? না না না, এখানে ফেলে রাখলে হবে না। আমাকে যে করি হোক নিয়ে যেতেই হবে, এখানে বাঁচাতেই হবে। দরজা খোলো, দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি দরজা খোলো তোমরা। কি হয়েছে? এ কি?
বাবা, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এনেকে ধরে নিয়ে শোয়াও। হ্যাঁ, আমি কতবার মানা করেছিলাম আজকে রাতে গাছ কাটতে না যেতে। আমার সাথে তর্ক করে আমাকে জোর করে নিয়ে গেল গাছ কাটতে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে মাথায় বাজ পড়েছে, এখনো প্রাণ আছে, হয়তো সেবা করলে বাঁচানো যাবে, তাই আমি তুলে এনেছি তোমাদের কাছে। বাবা, বাবা, তোমার এই কি হলো গো? তুমি চোখ খোলো বাবা। তুমি কেঁদো না। মা, মা তাড়াতাড়ি এসো, কিছু একটা ব্যবস্থা করতে হবে। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেছে। এবার কি হবে কাকিমা? যে করি হোক মানুষটাকে বাঁচাতে তো হবে। আমি জানি আমার বাবা অনেক দোষ করেছে, কিন্তু তোমরা যে করেই হোক বাবাকে বাঁচাও। অন্তত একটা সুযোগ তো মানুষটাকে দেওয়া উচিত। তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা ওর হাতে পায়ে তেল মালিশ কর, আমি গরম দুধ করে নিয়ে আসছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। চিন্তা করতে হবে না, যে করেই হোক আমরা ওকে বাঁচাবো। তাহলে তোমরাই আমাকে সেবা করে বাঁচালে বাবা। জ্ঞান ফিরেছে দেখো নন্দিনী, তোমার বাবার জ্ঞান ফিরেছে। বাবা, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে আগের থেকে অনেকটা। তার থেকেও ভালো লাগছে নিজের ভুল বুঝতে পেরে। কি বলছেন কি আপনি? এখন বেশি কথা বলবেন না, এখন আপনি দুর্বল আছেন, বিশ্রাম করুন। হ্যাঁ বাবা, তুমি বিশ্রাম নাও, পরে কথা হবে। আমি জানি পরে কথা হবে, কিন্তু এই কথাগুলো আমার এখন বলা জরুরি। আমি আজকে বেঁচে উঠতে পেরেছি শুধুমাত্র তোমাদের সেবার জোরে। নিজের অহংকারে অন্ধ হয়ে আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করতে ভুলে গেছিলাম। আমি তোমাদেরকে অপমান করেছি, অবহেলা করেছি। সেটা এতদিন পর বুঝলে বাবা? হ্যাঁ, আর বুঝতে পেরে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কোনো দিন তোমাদের সর্বনাশ করবার কথা ভাববো না। ঠিক আছে, এইসব কথা পরে হবে, আপনি এখন বিশ্রাম করুন। শোনো, এই গ্রামে যা ঘটে গেছে তা তোমরা সবাই জানো। এটা হয়তো ওপরওয়ালা আমাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করেছেন। আর এত বড় একটা অপঘাতের মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি নিজের ভুল। আমি তোমাদের অনেক ক্ষতি করতে চেয়েছিলাম, আর আমি তোমাদের কোনো ক্ষতি করবার কথা তো ভাববই না। উল্টে তোমাদের এই বাজারকে আর উন্নতি মানের করে দেব নিজের দায়িত্ব এবং খরচায়। কি বলছেন বাবু? উনি তো দেখেছি পুরো বদলে গেছেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, উনি এখন সম্পূর্ণ বদলে গেছেন এবং এখন থেকে উনি হয়ে উঠেছেন আমাদের সত্যিকারের জমিদার। এতদিন শুধু জমিদারি করে তোমাদের ওপরে শাসন করেছি, অত্যাচার করেছি, আর নিজে টাকা কামিয়েছি, কিন্তু মানুষকে মানুষ বলে জ্ঞান করতে ভুলে গেছিলাম। আর সেই জন্যই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এমন ভুল আমি আর কোনোদিন করব না। আমার মেয়ে আর জামাই আমাকে বদলে দিয়েছে। তোমাদের মাছের এখানে থাকবে চিরকাল। জমির সেই সত্ত্ব আমি তোমাদের দিয়ে যাচ্ছি। জয় জমিদার বাবুর জয়। তাহলে ঝামেলা মিটে গেল, কাল থেকে আমরা আবার নতুন করে বাজার শুরু করতে পারবো। তাহলে তো আমাদের সস্তার বাজারে আর কোনো সমস্যাই রইল না। কাল থেকে আবার আমাদের জীবন চলবে আগের মতো টিকি 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 টিকি। আর এই বট গাছ দেখে যাবে অনন্ত সময় পর্যন্ত। দেখেছো তো, মানুষের ক্ষতি করবার কথা ভাবলে মাথার উপর বজ্রাঘাত পর্যন্ত হতে পারে। আচ্ছা, তোমরা বলতে পারবে আমাদের কেন সস্তা মাছ বিক্রি করতে হয়? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে করে জানিও। আর হ্যাঁ, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আর গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।